বিসমিল্লাহির রহমানির রাহিম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে নতুন দিন, নতুন কিছু শেখার ইচ্ছা, নতুন কিছু তাড়না এবং সবকিছু মিলে আজকে আমাদের এই গবেষণার ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তো শুরুতে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা আপনাদের এই মূল্যবান সময়টা আজকে দিয়েছেন। শুক্রবারের দিন, অনেক ব্যস্ততা, তারপরেও আপনি এই সময়টা রেখেছেন আপনার গবেষণার শেখার জন্য বা আপনার এই শেখার আগ্রহটার জন্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো শুরুতেই আমি একটা গল্প দিয়ে শুরু করছি, কারণ আমার কাছে আছেই শুধু গল্প। আমি আপনাদেরকে শুধু গল্পই বলতে পারি। জানি না কতটুকু আমি আসলে গবেষণা শেখাতে পারবো। তো এটা একটা মন্দির। আমি যখন জাপানে বিভিন্ন প্রিফেকচার ঘুরে বেরিয়েছি, তখন এই মন্দিরটা জাপানের অন্যতম একটা মন্দির। এটাকে সিগনিফিকেন্ট একটা টেম্পল বলা হয় এই কারণে, কারণ জাপান তো অত্যন্ত ভূমিকম্প প্রবণ একটা দেশ, আপনারা সবাই জানেন। তো ভূমিকম্পে জাপানের অনেক ঘরবাড়ি, অনেক প্লেসেস গুলো নষ্ট হয়ে গিয়েছে, অনেক কিছু ধ্বংস হয়ে গিয়েছে। হাউএভার এই মন্দিরটা এই মন্দিরটা সগৌরবে টিকে ছিল, টিকে আছে। এবং জাপানিজ, এমনকি সারা পৃথিবীর মানুষ বিশ্বাস করে এই মন্দিরটা টিকে থাকবে। তো প্রশ্নটা এখন আসে যে এই মন্দিরে আসলে বিশেষ কি গুণ আছে, এই মন্দির কেন এক্সেপশনাল। তো তার আগে আমি বলি এই মন্দিরটার আসলে নাম কি। তো এই মন্দিরের নামটা আপনি আমার বইতেই পাবেন, কারণ এই চ্যাপ্টারটা আমি যে চ্যাপ্টারটা শুরু করেছি, এই চ্যাপ্টারটা হচ্ছে কনসেপচুয়াল অ্যান্ড থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক। তো এই মন্দিরের নাম হচ্ছে কিনকাকু জি, বা স্বর্ণ মন্দির এটাকে বলা হয়। তো এই কিনকাকু জি মন্দিরের কথা যখন বলছি, এই মন্দিরে একটা বিশেষত্ব হচ্ছে ফাউন্ডেশন। এর ফাউন্ডেশন এতই স্ট্রং ছিল, এর বেসমেন্ট এত স্ট্রং ছিল যে যে কোনো ভূমিকম্প, যে কোনো সমস্যা, এটা স্টিল নাও টিকে আছে। তো কেন এই কথাটা আসলো, কেন এই প্রসঙ্গটা আসলো? এখন আমরা গবেষণা বলতে কি বুঝি? গবেষণা বলতে যারা সোশ্যাল সায়েন্স, যারা সায়েন্স, যারা আর্টস, মেডিকেল, আমাদের একটা ধারণা যে যে কোনো একটা সমস্যা খুঁজে পাবো, এই সমস্যাকে আমরা সলভ করার চেষ্টা করব। এটাই গবেষণা। ডেফিনেটলি এই ওয়েতে আমরা আগাই। কিন্তু গবেষণার একটা ফাউন্ডেশন বা একটা বেসমেন্ট থাকতে হয়। তো কেন এটা বলছি? মনে করেন আমার গল্পটা, আমার আমার রিসার্চের গল্পটাই আমি আবার বলবো। আমার বেশ কিছু ছোটখাটো আমি গবেষণা করেছি, খুব বেশি সময় পাই এমনটা না, কারণ আমি বেশ ভালো একটা জব করি, খুব চমৎকার একটা জব করি। সো আমাকে সেই জবে সময় দিতে হয়। এর পাশে আমার আসলে গবেষণা টুকটাক যতটুকু শুধু ভালো কোথাও অ্যাডমিশনের জন্য দরকার, আমি অতটুকুই আসলে সময় দিতে পারি। তো যে কারণে এই কথাটা বললাম যে ফাউন্ডেশনটা খুব ইম্পর্টেন্ট। তো কেন ইম্পর্টেন্ট? আমি যখন আমার রিসার্চ পেপারটা করেছি, তখন আমার রিসার্চ পেপারে, কিছু রিসার্চ পেপারে আমি আহ, কিছু তত্ত্ব বা কিছু কাঠামো ইউজ করেছিলাম, যেই তত্ত্ব বা যেই কাঠামোটা ওই পেপারটাকে আরো স্ট্রং করেছে। তো সেগুলো দেখব এবং সেই তত্ত্বগুলো নিয়ে আলোচনা করব ইন ডিটেলসে। তো শুরুতেই আমার এই আজকের চ্যাপ্টার যেটা, সেটা হচ্ছে কনসেপচুয়াল অ্যান্ড থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক। তো এটা কিভাবে কাজ করে দেখেন, আপনাদের এখানে অনেকেই আছেন সায়েন্স, আর্টস, কমার্স, তো সবার জন্য এটা। তো তাত্ত্বিক কাঠামোর ডেফিনেশন আমি এখানে যাচ্ছি না, এটা যাদের বই আছে তারা দেখে দেখে নেবেন। তারপরে হচ্ছে গবেষণার জন্য সঠিক তত্ত্ব কোনটা আপনার, সেটাও একটা চ্যাপ্টার আছে, এটাও আপনারা দেখে নেবেন, এটাতেও আমি যাচ্ছি না। এরপরের যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে 40 থিওরিজ অন থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক। তো প্রথম যে থিওরিটা নিয়ে আমি কথা বলবো, সোশ্যাল কগনিটিভ থিওরি। এখন এটা গবেষণার সাথে কিভাবে আসে সেটা আমি আপনাকে দেখাবো। তো এই সোশ্যাল কগনিটিভ থিওরিটা আসলে মূলত যে কথাগুলো বলে যে মানুষ শেখে কিভাবে, বেশিরভাগ সময় অন্যকে দেখে তাদের নকল করে। ধরেন আপনার বন্ধু একটা নতুন স্টাইলে চুল কাটলো, আপনারও ইচ্ছে করলো, এটাই হলো সোশ্যাল কগনিটিভ থিওরি। তো এখন আপনি ভাবলেন যে এটা আসলে কিভাবে আমি ইউজ করবো, এই সোশ্যাল কগনিটিভ থিওরি আমার পেপারে কিভাবে ইউজ করব এবং কিভাবে ইউজ করলে এটা আসলে আমার পেপারকে স্ট্রং করছে। তো আপনার গবেষণা, মনে করেন আপনি দেখতে চাইলেন যে মানুষ কিভাবে অন্যদের দেখে ভালো বা খারাপ অভ্যাস শেখে। সোশ্যাল সায়েন্সে এই ধরনের প্রচুর রিসার্চ করা হয়। তো আপনার গবেষণার হয়তো আপনি কিছু স্যাম্পল, কিছু মানুষদের প্রশ্ন করলেন, ডেটা কালেক্ট করলেন, অনেক প্রসেস
কমপ্লিট করলেন এবং ফাইনালি একটা রেজাল্ট পেলেন। তো আপনার রেজাল্ট এর ভিত্তি আসলো বা আপনার রেজাল্ট যেটা পাওয়া গেল, সেই রেজাল্টটা আপনি ইস্টাবলিশ করবেন এরকম একটা থিওরি দিয়ে। হ্যাঁ, সেই থিওরিটা আমি একটা বলি, যেমন স্কুল পড়ুয়াদের মধ্যে সাইবার বুলিং এর বিস্তার, বন্ধুত্বের আড়ালে অনুকরণীয় আচরণের বিশ্লেষণ কিভাবে হলো, বন্ধুরা যখন মজা করে অনলাইনে কাউকে উত্ত্যক্ত করে অন্যরাও সেটা দেখে শেখে এবং উৎসাহিত হয়। এই গবেষণায় সেটাই তুলে ধরা হয়েছে। অর্থাৎ আপনার গবেষণার ধরনটা ছিল যে একজন মানুষ আর একজন মানুষকে দেখে প্রভাবিত হয় কিনা। আপনার গবেষণার ফাইন্ডিংসে আপনি পেলেন যে হ্যাঁ, একজন মানুষ বা বেশিরভাগ চিলড্রেন বা স্টুডেন্টরা অন্যকে দেখে প্রভাবিত হয়। তো এটা আপনার ফাইন্ডিংস। এখন এই ফাইন্ডিংসকে আপনি কিভাবে স্ট্রং করবেন? আপনার এই ফাইন্ডিংসকে তখনই স্ট্রং করতে পারবেন যখন আপনার এই সোশ্যাল কগনিটিভ থিওরিটা জানা থাকবে। তো এই সোশ্যাল কগনিটিভ থিওরি যখন জানা থাকবে তখন আপনি আলাদা একটা প্যারাই লিখবেন যে সোশ্যাল কগনিটিভ থিওরি একটা থিওরি রয়েছে, যে থিওরিটা বলে যে মানুষ অন্যকে দেখে অনুকরণ করে। সো এই কগনিটিভ থিওরির কে আমরা যদি বেসমেন্ট ধরি তাহলেও এটা প্রমাণিত হয় যে মানুষ অন্য মানুষ দ্বারা প্রভাবিত হয়। তো তার মানে কি, তার মানে আপনার যে রেজাল্টটা আপনি পেলেন দুই, আপনি এই দুই, হয়তো বা আপনার রেজাল্ট 2 বা 3 বা 4, আপনার সেই রেজাল্টটাকে আপনি ইস্টাবলিশ করছেন কোন একটা থিওরি দিয়ে যে হ্যাঁ, এই থিওরিও বলেছে যে এই দুই সঠিক। সো এটা আমাদের লাগে। আমাদের রিসার্চ পেপারে যখন আমরা ডিসকাশন করতে যাই, একটা সেকশন আছে, আমরা যখন রেজাল্ট সেকশন থেকে ডিসকাশনে যাই বা আমরা কনক্লুশনে যাই, তখন এই থিওরিগুলোর আমরা অ্যাপ্লাই করি। তো যারা বিজনেসে, তাদের জন্য ডেফিনেটলি আমি তারপরে যাব মাসলোর হায়ারার্কি। যারা বিজনেসের আছেন তারা অবশ্যই বুঝে ফেলছেন যে মাসলোর চাহিদা সোপান তত্ত্ব আছে, যে জৈবিক চাহিদা, নিরাপত্তা চাহিদা, মৌলিক চাহিদা, এইভাবে আত্মতৃপ্তি, আত্মপ্রতিষ্ঠার চাহিদা, এরকম মাসলোর একটা দারুণ থিওরি আছে। আমি দেখি, মাসলো হায়ারার্কি নিডস, ওকে, এরকম একটা থিওরি আছে মাসলো। তো আপনি যদি এই থিওরিটা জানেন, আপনি যদি এই থিওরিটা জানেন, ইনফ্যাক্ট যে ফিজিক্যাল নিড, একটা মানুষের প্রথমে ফিজিক্যাল নিড প্রয়োজন হয়, অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষার যে ব্যাপারগুলো থাকে, হ্যাঁ, এয়ার, ওয়াটার, ফুড। যখন একটা মানুষের ফিজিক্যাল নিডসটা পূরণ হয় তখন সে সেফটি খুঁজে। যেমন আমাদের ক্ষেত্রে, আপনারা যারা স্টুডেন্ট, আপনারা দেশে বাইরে যেতে চাচ্ছেন, কেন যেতে চাচ্ছেন? আপনার ফিজিক্যাল নিডস এর জন্য ডেফিনেটলি না, শুধুমাত্র কি আমরা খাবার ঠিকমতো পাওয়ার জন্যই বাইরে যেতে চাই? না, আমাদের সেফটি একটা ইস্যু। সো আমরা ফিজিক্যাল নিডস হয়তো আমাদের সবারই পূরণ হয়েছে, আমরা সেফটির জন্য যাচ্ছি। তারপরে আপনার সেফটি যখন এনশিওর হয় বাইরের দেশে গিয়ে, তখন হয়তো আপনি লাভ এবং বিলঙ্গিং, তাই না, ফ্রেন্ডশিপ, ইন্টিমেসি, ফ্যামিলি, সেন্স অফ কানেকশন, এগুলোতে ফোকাস করবেন যে হ্যাঁ, আমার এখন সেফটিও আছে, ফিজিক্যাল নিডসও পূরণ হয়েছে, আমি এখন বন্ধু খুঁজবো, বান্ধবী খুঁজবো, ডেটিং দিব, আড্ডা মারবো। তারপরে আপনি কি, যখন আপনার এই কাজগুলো শেষ বা এইগুলো চলছে, তখন আপনি সেলফ এস্টিমে যাবেন। এটা হচ্ছে রেসপেক্ট বা আপনার স্ট্যাটাস রিকগনিশন। আপনি ফেসবুকে দারুণ কিছু পোস্ট করছেন যে আমি আজকে আইফেল টাওয়ারের সামনে, আজকে আমি ইউএসএ তে যাচ্ছি, আজকে আমার একটা প্রেজেন্টেশন আছে, আমি ইউরোপে যাচ্ছি। আপনি এই যে রিকগনিশন চাচ্ছেন, মানুষ যেন আপনাকে রিকগনাইজ করে, আপনাকে সম্মান দেয়। এবং লাস্টে সেলফ অ্যাকচুয়ালাইজেশন, ডিজায়ার টু বিকাম দ্য মোস্ট দ্যাট ওয়ান ক্যান বি। হ্যাঁ, অর্থাৎ আপনি আপনার সেক্টরে বেস্ট, গুড না, বেটারও না। তো এই যে আপনার মানে এই যে স্টেজগুলো, তো আপনার একটা ফাইন্ডিংস বা আপনার একটা রিসার্চ ছিল যে হয়তো মানুষ কিভাবে চেঞ্জ হয় বা মানুষ আসলে কিভাবে চিন্তা করে। তো আপনার একটা রেজাল্ট আপনি যখন পেলেন, সেই রেজাল্টটাকে কিন্তু আপনি এই মাসলোর হায়ারার্কি দিয়ে বর্ণনা করতে পারেন যদি ম্যাচ করে। তো এটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আপনার গবেষণার বেসমেন্ট। আপনার রেজাল্ট যেটা পাচ্ছেন সেটাকে এটা ডিফাইন করবে। তো এখন আসেন, তো শুধু মাসলো হলেই তো আমাদের হবে না, আমাদের তো অনেক টাইপের আমরা স্টুডেন্ট আছি। হ্যাঁ, ডিফিউশন অফ ইনোভেশন থিওরি, এখানে সহজ কথায় এটা কি বলেছে, এটা গবেষণায় কিভাবে আমি কাজে লাগাবো, কোন নতুন কোনো প্রযুক্তি, ধারণা বা অভ্যাস কিভাবে সমাজে গৃহীত হয় সেটা বিশ্লেষণ করতে পারেন। একটা নমুনা গবেষণা দিয়ে আমি এটাকে এক্সপ্লেইন করেছি, ডিফিউশন অফ ইনোভেশন থিওরি। এগুলো আপনি পাবেন কোথাও আমার আসলে জানা নাই। কেন? কারণ আমি যখন গবেষণা করেছি, আমি যখন গবেষণা শিখেছি, তখন আমি এগুলো নিয়ে কাজ করেছি। তো এখন যারা গবেষণা
করে, তাদের ব্যাপারটা কি, তারা গবেষণাতে অনেক বেশি সিরিয়াস থাকে। সো ফলে হয় কি, তারা সব থিওরিকে অ্যাকুমুলেট করতে বা করছে কিনা আসলে এটা খুব টাফ বলা। এবং কোনো বই এরকম আছে কিনা বাংলাদেশে আমার আসলে খুব বেশি ধারণাও নাই। ইনফ্যাক্ট আমি অনেক খোঁজার চেষ্টা করছি, আমি পাই নাই। সো আমি বিশ্বাস করি এটা ইউনিক একটা বই। ইউনিক, আপনাকে ইউনিকলি এটা আসলে হেল্প করবে। এরপরে ট্র্যাজেডি অফ দ্য কমন্স, হ্যাঁ। তারপরে আপনার আরো কিছু থিওরি আছে, প্ল্যান্ড বিহেভিয়ার থিওরি, ঠিক আছে। তো এই থিওরিগুলো খুবই ইম্পর্টেন্ট। তো এখন আসেন, আমি গল্প করতে পছন্দ করি। আমি আপনাকে এই থিওরিগুলোর এক্সাম্পল বা থিওরিগুলো আপনার পরিচয় করে দিলাম, যে এরকম চমৎকার কিছু থিওরি আছে, 40টা বা 50টা, যেটা আপনার খুবই খুবই কাজে লাগবে আমি বিশ্বাস করি। এবং এই থিওরিগুলোর মধ্যে 40টার মধ্যে যেটা ম্যাচ করবে সেটাকেই অ্যাড করে আপনি আপনার গবেষণাপত্র পাবলিশ করবেন। তো এখন আপনাদের মধ্যে কমন একটা প্রশ্ন, যে ভাই থিওরিটিক্যাল কথা শুনে আসলে কি হবে? এই থিওরিটিক্যাল কথা শুনে আসলে কোনো লাভ নাই যদি না এটা প্র্যাকটিক্যালি আমার পেপারে আমি ইউটিলাইজ করতে পারি। ওকে, সো এখন আমরা প্র্যাকটিক্যালি কিভাবে আমার পেপারে আমি ইউটিলাইজ করেছি আমি সেটাতেই যাব। তো আমার পেপারটা আমি দেখাচ্ছি, হোপফুলি আমার পেপারটার এক্সাম্পল বা গল্প যখন আপনাকে আমি বলবো, আপনার পেপারটাও আপনি কানেক্ট করতে পারবেন। ওকে, এটা আমার মাস্টার্সের থিসিস ছিল। তো থিওরি, আমি একটু সার্চ দিই। ওকে, আমি আমার পেপারে সোশ্যাল কগনিটিভ থিওরি ব্যবহার করেছিলাম। এখন আপনারা আমার গল্পটা একটু আমি তার আগে বলি। সোশ্যাল কগনিটিভ থিওরি সাজেস্ট দ্যাট বোথ কগনিটিভ অ্যান্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস প্লে ক্রিটিক্যাল রোলস ইন ডিসিশন মেকিং। তো এখন আপনি তো জানেন না, আপনি তো অনেক আর্টিকেল পড়ছেন, কিন্তু সোশ্যাল কগনিটিভ থিওরিটাকে এটা আপনি আসলে বোঝেন নাই বা আপনি হয়তো বা জানেন না। তো এখন আপনার এই থিওরিটা আমি একটু বোঝানোর জন্য আমি চলে যাব আমি চলে যাব ওই গল্পটাতেই। আচ্ছা, তার আগে আমি আপনাদের সাথে একটা গল্প করি, হোপফুলি আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন। তো আমার কথাটা যদি আপনারা শুনতে পান, একটু আমাকে টেক্সট করেন, তাহলে আমি আমার গল্পটা শুরু করব কিভাবে আমি এই থিওরিগুলোর ইমপ্লাই করেছিলাম। একটু আমাকে টেক্সট করেন জুমে, দেন আমি স্টার্ট করব। ওকে, তার মানে আপনারা শুনতে পাচ্ছেন। ওকে, তো আমার গল্পটা আমি আপনাকে বলছি। আমার গল্পটা শুনলে আপনি কানেক্ট করতে পারবেন আপনার পেপারের সাথে। আমার টপিকটা ছিল, আমি আবার বলি, আমার টপিকটা ছিল হচ্ছে হাউ ডু ক্লাইমেট কনসার্ন অ্যান্ড ভ্যালু ওরিয়েন্টেশন এবং ব্যাংকার্স ইনফ্লুয়েন্স এগ্রিকালচারাল ফাইন্যান্সিং অ্যান্ড ডেভেলপমেন্ট। অর্থাৎ যেসব ব্যাংকাররা ক্লাইমেট নিয়ে অনেক কনসার্ন, হ্যাঁ, এবং কেমন তাদের মূল্যবোধ কেমন, এবং তারা ক্লাইমেট নিয়ে কতটা কনসার্ন, এইটার উপরে আসলে তাদের লোন দেওয়াটা কতটা ডিপেন্ড করে। আরো সহজভাবে বললে, একজন ব্যাংকার মনে করেন তার কোনো নাই, মূল্যবোধ নাই, এবং সে ক্লাইমেট সম্পর্কে জানেও না, এই সম্বন্ধে কোনো ধারণাও নাই। সে কি আসলে কৃষকদের লোন দেবে ঠিকঠাক? আমার মনে হয় দেবে না। এটা আমার মনে হয়, আমি কিন্তু জানি না, গবেষণা করে বের করতে হবে। আর একজন ব্যাংকার যার এই মূল্যবোধ আছে, এবং যে ক্লাইমেট বা এগ্রিকালচার বা এই ফাইন্যান্সিং নিয়ে জানে, তার ক্ষেত্রে কি সে কৃষকদের কি লোন কম দেবে বা বেশি দেবে? আমার মনে হয় সে আরেকটু বেশি দেবে, কারণ সে পরিবেশ সচেতন। তো এই যে উম, একটা ব্যাংকারের যে পারসেপশন, ব্যাংকার আসলেই বেশি লোন দেবে কিনা, তার মূল্যবোধ এবং একই সাথে তার ক্লাইমেট নিয়ে যদি সচেতনতা থাকে, সে কতটুকু লোন দেবে, এই ব্যাপারটা আমি খুঁজে বের করার চেষ্টা করেছি। তো এখানে আমি থিওরিটা আর সোশ্যাল কগনিটিভ থিওরি এবং আরো কিছু থিওরি অ্যাপ্লাই করেছি। তো কেন করেছি, একটা আপনাকে চমৎকার একটা এক্সাম্পল দেই। আমি জাপান থেকে, আমি তখন জাপানেই, ওই সময়টাতে আমি জাপানে ছিলাম। আচ্ছা, আরেকটু লাউডলি, ডেফিনেটলি আরেকটু লাউডলি আমি বলবো। তো তখন আমি জাপানে প্রফেসরের রুমে একদিন চেম্বারে ঢুকলাম। তো প্রফেসর বলল, হ্যাঁ তোমার পেপার তো ঠিক আছে, তুমি তো ব্যাংকারদের কাছ থেকে ডেটা কালেক্ট করতে চাও, ইটস ওকে, ফ্যান্টাস্টিক আইডিয়া, এবং তুমি ব্যাংকারদের কাছ থেকে ডেটা কালেক্ট করতেছো, খুব ভালো। কিন্তু ব্যাংকাররা তুমি যেহেতু ব্যাংকারদের কাছ থেকে ডেটা কালেক্ট করবে, ব্যাংকার তো অবশ্যই তোমার ডেটা অ্যান্সার দেবে, তুমি তুমি স্যাম্পল প্রশ্নগুলো দিলে তারা অ্যান্সার দেবে।
দে আর সো কি বলা যায়, কাইন্ড। তো তারা তো অ্যান্সার দেবে, কিন্তু প্রবলেমটা হচ্ছে কোন ব্যাংকার কেমন, কতটুকু শিক্ষিত, এবং কোন ব্যাংকারের এডুকেশনাল লেভেল কতটুকু, কোন ব্যাংকারের এগ্রিকালচার নিয়ে কতটুকু ধারণা আছে, বা কোন ব্যাংকার ফাইন্যান্স নিয়ে কতটা ধারণা আছে, এইটার উপরে কিন্তু ব্যাংকারের অ্যান্সার প্রভাবিত হতে পারে। আমার আমার এই লজিকটা বুঝছেন? মানে একটা ব্যাংকার, আমি হয়তো তাকে 20টা প্রশ্ন করব, 20টা প্রশ্ন থেকে যে ডেটাটা কালেক্ট করব, ওই ডেটার উপরে বেস করে আমি একটা রিসার্চ পেপার দাঁড় করাবো, ইটস ওকে। প্রবলেমটা যেটা হয়, যে আমি যে ব্যাংকারগুলোর কাছ থেকে ডেটা কালেক্ট করছি, ওই ব্যাংকারগুলো কি আসলেই খুব শিক্ষিত? ওই ব্যাংকারগুলো কি আসলেই পরিবেশ নিয়ে খুব চিন্তিত? ওই ব্যাংকারগুলো কি এমন উম, কোনো কিছু ট্রেনিং করেছে যেটা আসলে তাকে পরিবেশ বা এগ্রিকালচার লোন নিয়ে চিন্তা করায়? তার মানে ব্যাংকারদের কোয়ালিটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি যাদের কাছ থেকে ডেটা নিচ্ছি তাদের কোয়ালিটিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এরকম আপনাকে আমি বলি, মনে করেন আমার আমার গল্পটা কি বুঝতে পারছেন, নাকি আমি আরেকবার বলবো? একটু আমাকে টেক্সট করেন তো। আমার গল্পটা কি বুঝতে পেরেছেন? মানে আমি যে ব্যাংকারগুলোর কাছ থেকে ডেটা নিব, সেই ব্যাংকারদের কোয়ালিটিটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমার কথাটা কি ক্লিয়ার? আমার কথা যদি বুঝতে পারেন একটু টেক্সট করবেন। ক্লিয়ার, ওকে। তো আমার কথা যদি ক্লিয়ার হয়, তার মানে আমি শুধু ব্যাংকারদের কাছ থেকে ডেটাই নিব না, বরং আমি একই সাথে ওই ব্যাংকারের কোয়ালিটি কেমন, ওই ব্যাংকারের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কেমন, ওই ব্যাংকারের মূল্যবোধ কেমন, এই জিনিসগুলোও জানার চেষ্টা করব একই সাথে, যে ওই ব্যাংকারের মূল্যবোধ কেমন। তো এই জন্য আমি সরাসরি আপনাকে আমার কোশ্চেনিয়ারে চলে যাচ্ছি। আমার কোশ্চেনিয়ারটা আপনাকে আমি দেখাবো, তখন আপনি রিয়েলাইজ করবেন যে আমি আসলে কিভাবে কাজগুলো করেছি। ওকে, আমার কোশ্চেনিয়ারে আমি চলে যাচ্ছি। আপনারা যখন প্রাইমারি ডেটা নিয়ে কাজ করবেন, তখন আপনাকে এটা ব্যাপক হেল্প করবে, ইভেন সেকেন্ডারি ডেটা নিয়েও। হ্যাঁ, ওকে। প্রজেক্ট বাংলাদেশ খুব সম্ভবত এটাই ছিল। ওকে, তো এটা আমার হচ্ছে সার্ভে, যে কোশ্চেনিয়ার সেটা। তো আমি নর্মালি, তো ব্যাংকারের ডিটেলসটা তো নিয়েছি, এখানে ব্যাংকারের ডিটেলস আছে। আচ্ছা, পাবলিশ প্রিভিউতে গেলে এটা খুব সুন্দরভাবে দেখায়। ইনফ্যাক্ট আমার এটা মনে হয় দেখাবে না। আচ্ছা, এটা মোবাইলে যেভাবে দেখায় ওইভাবে দেখাবে। ওকে, তো এরকম একটা ব্যাপার ছিল। তো যারা আছেন অবশ্যই মনোযোগ দিবেন। তো প্রথমেই আমি নিয়েছি যে ব্যাংকার সম্মত কিনা। তারা সম্মতি দিয়েছে, তাদের ডেট, নাম, বয়স, আহ, আরো যে যে ডেটা লাগে সেগুলো আমরা নিয়েছি। তো এটা নেওয়ার পরে কৃষকদের ঋণ প্রদানের ক্ষেত্রে আপনি নিম্নলিখিত বিষয়গুলো কতটা বিবেচনা করেন? ভূমির প্রকৃতি এগুলো আপনার জানার দরকার নাই, এগুলো আমার দেখার ব্যাপার না। 3 নাম্বার যেটা আমি রেখেছিলাম, লোন দেওয়ার আগে আপনি কি বিবেচনা করেন? একজনকে লোন দিচ্ছে কি বিবেচনা করে, বয়স, জেন্ডার, এডুকেশন, এটা আপনার ভাবার বিষয় না। তারপরে যেতে পারবো না, কারণ এগুলো ফিল আপ করে যেতে হবে। আচ্ছা, কন্টিনিউ উইদাউট অ্যান্সারিং, গুড। হুম, এরপরে যেটা, লোন পোর্টফোলিও। ওকে, এটাও দরকার নাই, এটাও আমার থিওরির মধ্যে আসছে না, কন্টিনিউ উইদাউট অ্যান্সারিং। ওকে, এরপরে যেটা, আপনার অভিজ্ঞতার উপর ভিত্তি করে উত্তর দিন। এইটা একটু ভালো করে দেখেন। বাংলাদেশ এখন থেকে পরবর্তী 30 বছর পর্যন্ত কৃষির বিকাশ ঘটবে, উনি এটার সাথে এগ্রি নাকি ডিসএগ্রি? এটাও তার মতামত নিচ্ছি, সে আসলে কিভাবে ভাবছে, একটা ব্যাংকারের পারসেপশনটা নিচ্ছি। হ্যাঁ, এটাও আমার ব্যাপার না দেখার। এখানে দেখেন, প্রকৃতি বা মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন, দুইটা ঘটনা আমি বলছি, এটাও আসলে আমি আপনাদের কাছে শেয়ার করতে চাচ্ছি না, এগুলো একটু টাফ হয়ে যায়। মেজার অফ লোকাল এনভায়রনমেন্টাল কনসার্ন। আচ্ছা, এই পার্টটা আমি আপনাদের সাথে শেয়ার করব, সবাই একটু সিরিয়াসলি এই পার্টটা দেখবেন। দেখেন, আই এম কনসার্ন অ্যাবাউট এয়ার কোয়ালিটি ইন বাংলাদেশ। একজন ব্যাংকারকে আমি বললাম যে ভাই, আপনি কি বাংলাদেশের এয়ার কোয়ালিটি সম্পর্কে কনসার্ন, যে এখন পরিবেশ দূষণ হচ্ছে? সে বলল, না ভাই, আমি আসলে অত কনসার্ন না। তো ভেরি লো দিলাম। যদি ভেরি লো হয়, তার মানে এই লোকটা যে অ্যান্সারটা করবে, এই লোকটা এই সার্ভের অ্যান্সার যেটা দেবে, সেই সার্ভের কোয়ালিটিও কিন্তু আসলে ভালো হবে না। কারণ এই লোকটা আসলে
খুব বেশি সচেতনই না। একটা অসচেতন লোকের কাছ থেকে আপনি যে ডেটাটা নিচ্ছেন, ওই ডেটাটা খুব বেশি রিলায়েবল না। সেকেন্ড যেটা, আই এম কনসার্ন অ্যাবাউট ওয়াটার অ্যান্ড সয়েল পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ। সে আসলে কিভাবে ভেরি লো, তার কনসার্ন খুব কম, নাকি সে আসলে খুব ভালোভাবে এগুলো সচেতন? আই এম কনসার্ন অ্যাবাউট নিউজ অ্যান্ড নলেজ টু এয়ার পলিউশন কন্ট্রোল, কিভাবে এয়ার পলিউশন কন্ট্রোল করা হয়। আই এম কনসার্ন অ্যাবাউট হার্মফুল ইফেক্ট অফ এয়ার পলিউশন টু হেলথ। আই এম কনসার্ন অ্যাবাউট দ্য ডেইলি এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ফরকাস্ট। হ্যাঁ, সো সে যদি কনসার্ন থাকে, সে যদি ভেরি হাই লেভেলের কনসার্ন থাকে, তাহলে তার ডেটার কোয়ালিটিটাও কিন্তু ভালো আসবে। আমরা তখন যেটা আমাদের অ্যানালাইসিসে আমরা এটা দেখাবো, দুইভাবে আমরা ভাগ করব তখন আমাদের, হচ্ছে আপনার আমাদের যে ডেটাটা থাকবে সেটাকে দুই ভাগে ভাগ করব। এক ভাগে এরকম থাকবে যে যারা খুব হাই কনসার্ন বা ভেরি হাই কনসার্ন, যারা এই লেভেলের লোকজন, তারা আসলে কিভাবে ভাবছে, আমার প্রশ্নগুলোর অ্যান্সার তারা আসলে কিভাবে দিচ্ছে। অপরদিকে যারা আসলে খুব কনসার্ন না, যারা আসলে খুব বেশি পরিবেশ নিয়ে ভাবে না, তারা আসলে আমার সার্ভের অ্যান্সারটা কিভাবে দিচ্ছে। তার মানে আমি কিন্তু খুব সহজেই যারা আমার সার্ভের অ্যান্সার গুলো দিচ্ছে তাদেরকে আমি জাজ করতে পারছি যে এই ক্যাটাগরির লোক, যাদের কনসার্ন ভেরি লো অথবা নিউট্রাল বা লো, এদের অ্যান্সারটা এরকম হচ্ছে। তার মানে যারা এই টাইপের মানুষ তারা এইভাবে বিবেচনা করে, আর যারা খুব কনসার্ন তারা এইভাবে বিবেচনা করে। সো তাহলে আমার ডেটার যারা খুব কনসার্ন তাদেরটাকে আমি বেশি ফোকাস করব, বা আমি বলবো কম্পেয়ার টু, ওকে, রানিং আউট অফ টাইম। ওকে, খুব শীঘ্রই এটা হয়ে যাবে। তো এটা ব্যাপার হচ্ছে, মূলত আমি এটা বোঝাতে চাচ্ছি, হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এটা একটা থিওরি। হ্যাঁ, এটা এটা একটা থিওরি, এটা দারুণ একটা থিওরি, সেটা আমি আসবো এই থিওরির আলোকে। এটা আমার বইতেই ইনফ্যাক্ট আমি উল্লেখ করেছি। আর একটা থিওরি যেটা ছিল যে আপনি জীবনের আরামায়েশ নাকি পরিবেশ সুরক্ষা, কোনটাকে বেছে নেবেন। তারপরে সামাজিক সৃজনশীলতার মাপকাঠি, এটা একটা, হ্যাঁ, এটা একটা থিওরি। সোশ্যাল জেনারেটিভিটি স্কেল, এটাকে বলে সোশ্যাল জেনারেটিভিটি স্কেল। তো উনি কিভাবে চিন্তা করছে, যেমন ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত বিশ্ব নিশ্চিত করতে আপনি কিছু করেন বা করবেন। আমি ওনাকে প্রশ্ন করলাম যে ভাই, আপনি কি আসলে কিছু করতে চান? এখন যে করতে চায়, তার তার অ্যান্সার গুলো আমি একভাবে মূল্যায়ন করব। আর যারা আসলে খুব বেশি ভবিষ্যৎ নিয়ে ভাবে না, মানুষকে নিয়ে ভাবে না, তাদের ক্ষেত্রে তাদের অ্যান্সার গুলোকে আমি অন্যভাবে মূল্যায়ন করব। সো হোপফুলি আপনি বুঝতে পারছেন যে সোশ্যাল জেনারেটিভিটি স্কেল বা থিওরিটা, এটা একটা থিওরি। এই থিওরির আলোকে আমি ক্লাসিফাই করব তাদের অ্যান্সারগুলো। তারপরে হচ্ছে এনভায়রনমেন্টাল কনসার্ন থিওরি, যেটা, এটার আলোকে আমি তাদের আইডিয়াগুলোকে, তাদের যে অ্যান্সারগুলো সেটাকে আমি ক্লাসিফাই করব। তাহলে আমার ডেটার কোয়ালিটিটা ভালো আসবে। তো মূলত আমি আপনাকে আজকে যেটা বোঝাতে চেয়েছি, যে গবেষণা ইট ডাজন্ট মিন যে আপনাকে শুধু ম্যাথোডোলজি নিয়েই কাজ করতে হবে, আপনাকে শুধু খুব ভালো স্ট্যাটা, খুব ভালো এসপিএসএস বা আর শিখতে হবে। ইট মিনস দ্যাট আপনার বেসমেন্ট, আপনার, আপনি যে ডেটাটা কালেক্ট করছেন সেই ডেটা যে স্ট্রং, আপনি যে ডেটাটা কালেক্ট, যাদের কাছ থেকে কালেক্ট করছেন তারা আসলে খুব কোয়ালিফাইড অথবা নন কোয়ালিফাইড বা আনকোয়ালিফাইড, এই বিষয়গুলো আপনার রিসার্চে আসতে হবে। আপনি যদি সবগুলো নিশ্চিত করতে পারেন, তাহলে আপনার রিসার্চ হবে একটা ফ্যান্টাস্টিক রিসার্চ। ওকে, বলছে বাট স্যার, একজন ব্যাংকারের এইগুলো জানতে কি জানা, এগুলো জানা কি পসিবল? দেখেন, একটা ব্যাংকারের এই বিষয়গুলো জানা পসিবল কেন? একটা ব্যাংকার কিন্তু শুধুমাত্র বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে আসে না। আপনি প্রাইভেট, আপনি গভর্নমেন্ট কমার্শিয়াল ব্যাংকগুলোতে দেখবেন অনেকেই এগ্রিকালচার থেকে আসে, অনেকেই সোসিওলজি থেকে আসে। ইনফ্যাক্ট ব্যাংকারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, যারা ট্রেনিং দিয়ে থাকে, যারা নিয়মিত ব্যাংকারদেরকে সচেতন করে। হ্যাঁ, সো ডেফিনেটলি ব্যাংকাররা যদি স্মার্ট হয়, তাহলে তারা কিছুটা হলেও জানে এয়ার কোয়ালিটি, পরিবেশ নিয়ে পত্রিকায় যদি পড়ে, ন্যূনতম একটা সেন্স বিল্ড আপ করে। সো হোপফুলি বুঝতে পারছেন, আমি ওইভাবে ক্লাসিফাই করেছি যে যে ব্যাংকারগুলো সচেতন। আমার মূল ব্যাপারটা কি, আমার রিসার্চটাকে তো আমি আরো কনক্রিট করব, আমার রিসার্চটাকে আরো ফাইনেস্ট রিসার্চ করব, আমার রিসার্চটাকে আমি ওয়ান অফ দ্য বেস্ট রিসার্চ করার চেষ্টা করব। তাহলে কি করব, যে ব্যাংকারগুলো খুব সচেতন তাদের দৃষ্টিভঙ্গি, আর যে ব্যাংকারগুলো মোটামুটি সচেতন তাদের দৃষ্টিভঙ্গি, এই যে ক্লাসিফাইড করতে পারা, এটাও একটা রিসার্চের গুরুত্বপূর্ণ পার্ট।
তো হোপফুলি এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। আমার কথায় কোনো জড়তা বা আমার কথাতে কোনো বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জুমে টেক্সট করতে পারেন। অলওয়েজ আমি অ্যান্সার দিতে চেষ্টা করব। তো এই যে আমরা থিওরিগুলো ইউজ করি, এই থিওরিগুলোই আমি আসলে ইউজ করেছি বা আমি আসলে এখানে বলেছি। হ্যাঁ, কগনিটিভ ডিসোন্যান্স থিওরি, ঠিক আছে, ডিটেলস বলেছি। আমি আসলে এখানে প্রত্যেকটা আলাদা আলাদা করে বলবো না, তাহলে আপনার বোরিং হবেন। বরং আমি আপনাকে বইটাই দিয়ে দিতে চাই যে আপনি বইটা পড়েন এবং শিখেন। আপনি যে গবেষণা করছেন সেই গবেষণাতে আপনার এখান থেকে যে কোনো একটা থিওরি অ্যাপ্লাই করার চেষ্টা করেন। রিসোর্স বেসড ভিউ থিওরি, তারপর ট্রানজেকশন কস্ট ইকোনমিক্স থিওরি, হ্যাঁ, এইরকম থিওরিগুলো আছে। তো আমি 5 মিনিট আপনাদের কথা শুনবো, আপনারা কি বলেন, আপনাদের কোনো সমস্যা শুনবো, তারপরে আমরা চলে যাব। ওকে, সো আপনাদের আমি সুযোগ দিচ্ছি, কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন। নাম অবশ্যই প্রশ্ন করে রাখে, আপনার নাম বলবেন, আপনি কোথায় আছেন সেটা বলবেন। অসংখ্য ধন্যবাদ। আপনি এই সুযোগ আর পাবেন না, আপনার এটা একটা বড় সুযোগ, আপনি প্রশ্ন করে নিতে পারেন। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম বলবেন এবং প্রশ্নটা করবেন। স্যার, আমি মোহাম্মদ কামরুল হাসান বলতেছিলাম। স্যার, বলতেছি যে আমি কোন একটা থিওরি, হুম হুম। কোন কোন রিসার্চে, কোন একটা রিসার্চে যদি আমি কাজ করতে যাই, কোন হুম। কোন থিওরিটা লাগবে লাগবে সেটা আমি বুঝবো কেমনে? ভেরি গুড। আপনার আপনার অনেকগুলো থিওরি থাকতে পারে, হুম, আমি সেক্ষেত্রে আপনাকে আমি কোনটা চুজ করব? দেখেন, আমি আপনাকে বলি, থিওরি জানার জন্য আপনাকে বই পড়তে হবে। হ্যাঁ, থিওরির জন্য প্রচুর বই আছে। বিজনেসে যদি আপনি পড়েন, আপনার বিজনেসের অনেক থিওরির বই আছে। আমি তো মাসলো চাহিদা সোপান তত্ত্ব বললাম। আপনি যদি অনার্স মাস্টার্স করেন, আপনি অনেক থিওরি পাবেন। সায়েন্সের ছেলে পেলে অনেক থিওরি পাবে, আর্টস কমার্সের। কিন্তু সেগুলো সবকিছু আমরা হয়তো অ্যাপ্লাই করতে পারবো না। কিছু থিওরি আছে যেগুলো খুবই সিগনিফিকেন্ট, সেই থিওরিগুলো বারবার গবেষণায় ব্যবহার করা হয়, সেগুলো আমি উল্লেখ করেছি আমার বইতে। ওগুলো আপনি চাইলে পড়ে দেখতে পারেন। এর বাইরে আপনার একাডেমিক, আপনি তো করবেন আপনার একাডেমিক রিসার্চ। এখন আপনি মাস্টার্সে কোনো একটা থিওরি পড়ে আসছেন, ইকোনমিক্সে বহুত থিওরি আছে, ঠিক আছে, ডিমান্ড কার্ভ, সাপ্লাই কার্ভ, মাসলোর চাহিদা সোপান, আরো অনেক থিওরি আছে, কেইনসিয়ান থিওরি আছে, তারপরে হচ্ছে রিকার্ডোস থিওরি আছে। সো আমরা আমাদের গবেষণা যে ধরনের রেজাল্ট যেভাবে পাবো, ওই রেজাল্টের উপর বেস করে আমি আমার থিওরিটা খুঁজে বের করার চেষ্টা করব। কিভাবে খুঁজে পাবো? যদি আপনি আপনার এই লেখাপড়াটা চালিয়ে যান, আপনি যদি পড়ালেখা করেন, তাহলে আপনি খুঁজে পাবেন। আপনি, আমরা গবেষণা যারা করি পিএইচডির জন্য, যারা 5 বছর ধরে পড়ে, কেন 5 বছর লাগে? কারণ তারা থিওরি শেখে, তারা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করে থিওরিগুলো। সো এটা একটা প্রসেস, লার্নিং প্রসেস, সময় লাগে। থ্যাংক ইউ আপনাকে। আর কেউ?